দল মহল গোষ্ঠী পরিবারের না হয়। এই বাংলাদেশটা হতে হবে কৃষক শ্রমিক খাত মজুর কামার কুমুর তাঁতি জেলে মেহনতি খেটে খাওয়া মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে তোমাদের বাংলাদেশ। আজকে দলের নেতা ঘুম দিলে এসপি দাঁড়িয়ে যা, কিন্তু যে শ্রমিক তার ঘাম ঝরিয়ে সভ্যতা করে সে চলতে আর সাহস পায় না। ওই বাংলাদেশ আমরা চাই না। আমরা ওই বাংলাদেশ চাই যে প্রশাসন রাষ্ট্র মনে করবে এদেশের জনগণ হলো আমার মালিক, কারণ তারা তাদের ট্যাক্স কেটে আমাদের বেতন চলে। যেই পুলিশ বাহিনী র্যাব বাহিনী আমার সন্তানদের উপর আমাদের কিনে দেওয়া অস্ত্র ব্যবহার করেছে, সেই দৃশ্যের যাতে আর কোনো পুনরাবৃত্তি ইতিহাসে না। এই বিষয়গুলো তোমরা খেয়াল করে এগিয়ে যাও। আমাদের ভাষার কথা বলছি, দেখো এখনো বাংলার মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। এখনো ডাক্তার সাহেবেরা যে প্রেসক্রিপশন লেখে, আমি ইংরেজিতে এমএ হওয়ার পরেও আবার নতুন করে পড়ে এসে সেটা বুঝতে হবে, ওটা বোঝার সাধ্যই কারণ হয়। তাহলে এই বিষয়টিকে আমরা বিবেচনায় নিতে পারি না। ডাক্তাররা প্রেসক্রিপশন দেবে, রোগী ওষুধ কিনবে এবং সেই অনুসারে সে ওষুধ সেবন করবে, কিন্তু ডাক্তার সাহেবরা ইংরেজি ছাড়া তাদের ভালো লাগে না। আমাদের সুপ্রিম কোর্ট, অ্যাপিল ডিভিশন সবগুলো রায় লিখতে গেলে তাদের বাংলা ভাষা যথেষ্ট হয় না, ইংরেজি ভাষা তাদের ব্যবহার করতে হবে। এই সকল ক্ষেত্রে আমাদের অবশ্যই বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের ভয়েসকে উচ্চতায় তুলতে হবে। শুধু তাই নয়, জ্ঞানার্জনের স্বার্থে, বিজ্ঞান প্রযুক্তি চর্চার স্বার্থে সমস্ত ইংরেজি বইগুলো বাংলা ভার্সনে বাংলায় সেটা অনুবাদের জন্য ব্যবস্থা করতে হবে। আমার ডক্টর সলমুল্লাহ ভাইয়ের কথার সাথে কথা মিলিয়ে বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছরেও হিসাব করে দেখো কয়টা বই তারা বঙ্গানুবাদ করতে পেরেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য প্রশংসনীয় কোন অবদান নেই। শিক্ষা ব্যবস্থাকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা তো অনেক খারাপ, আর কি বলবে, অর্থনৈতিক অবস্থা সব লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। এমনই ধরো একটি বিপর্যস্ত অবস্থা ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে। তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কয়টা ছেলে যদি সরকারে না থাকতো, ইতিমধ্যেই অন্য ঘটনা ঘটে যেতে পারত। এই বিষয়গুলো ভাবতে হবে। তোমরা খেয়াল করে দেখেছো, আমাদের সন্তানরা রাজপথে লড়াই করছে, জীবন ঝরছে, গুলি করছে, ওই মুহূর্তেই রাজনীতিবিদেরা ঢ্যাং ঢ্যাং করে তারা ক্যান্টনমেন্টে গেছে আলোচনা করার জন্য। কেন তিনি বলতে পারলেন না যে ছেলেরা আসুক, তাদেরকে নিয়ে আমরা যাব? ওইটুকুন বলার সুযোগ নেই, কারণ ছেলেরা তো জীবন দেওয়ার মালিক, শ্রমিকরা তো রক্ত দেওয়ার মালিক, রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্বের মালিক হতে পারে না। এই বিশ্বাস করে তথাকথিত পূর্ণ চিন্তার অধিকারী, ঔপনিবেশিক রাজনীতি সংস্কৃতির অধিকারী এই রাজনৈতিক দলগুলো, তাদের মনন জগৎ তোমাদের পরীক্ষা করে নিতে হবে। এখনো সেই পুরনো খেলা, 5 তারিখের পরে হাট, ঘাট, মাঠ, স্কুল, কলেজ, মক্তব, মসজিদ, মাদ্রাসা, বালুঘাট সব দখলে নিয়েছে কারা? সুতরাং এর জন্য তো মুগ্ধরা জীবন দিয়ে আজকে এই পরিবেশ সৃষ্টি করেনি। তাই আমার আহ্বান যে আমাদেরকে সোচ্চার হতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আরেকটা দর্শন আমি দেই, যত বড় রাজনৈতিক দল তত বড় অত্যাচারী শক্তি, যত বড় রাজনৈতিক দল তত বড় জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি। তোমার হাতের চেয়ে যদি আম বড় হয়, তুমি কোনোদিন সেই আম খেতে পারবে না। এই জন্য আজকে বড় দল কি আওয়ামী লীগ ছিল না? বড় দল কি মুসলিম লীগ ছিল না? বড় দল কি কৃষক শ্রমিক পার্টি ছিল না?
বড় দল কি জাতীয় পার্টি ছিল না? কিন্তু প্রত্যেকটি দলই এদেশের জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কোনোদিন আন্তরিকতা দেখায় নাই। আমাদের নিজস্ব রাজনৈতিক ধারা সেটা খুঁজে বের করতে হবে। তিতুমিরের কোন রাজনৈতিক দল ছিল না, কিন্তু ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াইটা ঠিক করেছে। আমার কথা বুঝতে পেরেছো? আজকে পাঞ্জাব লড়াই হয়েছে, কোন রাজনৈতিক দল ছিল না। তুমি এই যে পাবনা এবং সিরাজগঞ্জের মাঝে কি সালঙ্গের বাজার, সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে কোন রাজনৈতিক দল ছিল না। অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, এরা কিন্তু ক্ষুদিরাম দিয়ে প্রশিক্ষণ দিয়েছে, যে কারণে তারা জীবন দিয়েছে। এই কারণে মানুষকে মানুষ হিসেবে দেখার চেষ্টা করতে হবে। আমার মহান ধর্ম ইসলাম এবং আমি মুসলিম যদি পরিচয় দেই, তাহলে তো আমি বাংলাদেশের নই, আমি তো ভারতবর্ষের নই, আমি তো এই পৃথিবী, সারা দুনিয়া। আমি যখন মুসলিম পরিচয় দেব তখন তো আমি সারা দুনিয়া। যাই হোক, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় সেদিন বিস্তারিত আলোচনা করা যাবে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি শেষবারে আমি চলে যাচ্ছি। তার আগে আবার আহ্বান, আশা করি তোমরা অনেক মেধাবী, তোমরা পড়ুয়া, আজকের সময়ের সবচেয়ে সাহসী সন্তান তোমরা। আজকের সময়ে সাহসী সন্তান হিসাবে এই সমাজকে, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই রাষ্ট্রকে তোমাদের রাষ্ট্র বানানোর জন্য তোমরা মাঠে নেমে যাও। যেই পর্যন্ত না এই রাষ্ট্রটি একটি গণতান্ত্রিক চরিত্র লাভ করবে, যেই পর্যন্ত এই রাষ্ট্রটি নিপীড়নমূলক চরিত্র পরিত্যাগ না করে, যেই পর্যন্ত এই রাষ্ট্রটি সাম্যের আবহ তৈরি না করে, তোমরা জেনে থাকবে 1971 সালের 10 এপ্রিলে কিন্তু এই ঘোষণায় দেওয়া হয়েছিল, স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। 53 বছরেও শাসক শ্রেণী এই কথাগুলো উচ্চারণ করে। আমরা যে একজন মানুষ, আমাদের ডাকে আছে 100-200, তাদের কাছেই শুধু সারা জীবন প্রচার করে গেছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তারই আদলে তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছো, স্যালুট। এই কারণে তোমরা এগিয়ে যাও, আল্লাহ চাহে আমরা পাশে আছি। আমাদের লিটারেচার, আমার প্রত্যেকটি লিটারেচারে দেখবা 71কে বাদ দেয়নি, 71 আবার পুনরুদ্ধার হয়েছে 24-এর মধ্য দিয়ে। অতীতের সমস্ত লড়াইগুলোকে আমাদের অবশ্যই কাছে নিতে হবে, তা না হলে ওই লড়াই অবদান রাখার মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে যাবে। যে এই কারণে, কৌশলগত কারণে হলেও সকল লড়াইয়ের সাথী আত্মত্যাগীদের তোমাদের ধারণ করতে হবে, তাহলে নতুন বাংলাদেশ তোমরা করতে পারবে। আগামী দিনে তোমরা এই বাংলাদেশ গড়ার সৈনিক হবে, তোমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গা, সোনালী অধ্যায়ে তোমাদের নাম লিখিয়ে নিবে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, যারা এ যাবৎকালে মানুষের জন্য, মানুষের হয়ে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, নির্যাতন সয়েছেন, সকল শাহাদত বরণকারী ত্যাগীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাই। মহান আল্লাহ সকলের প্রতি শান্তি প্রদান। এখন এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের প্রিয় ভাই অধ্যাপক আমির আলী, যিনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে খবর পাওয়ার সাথে সাথে চলে আসেন, আর আমরাও কান ধরে ওনার আলোচনা শুনি। অনেক মেসেজ ওনার আলোচনার মধ্যে। উনি একজন আন্তর্জাতিক মানের বক্তা। আল্লাহ পাক ওনার হায়াতকে বৃদ্ধি করে দেন, এক হায়াত দান করেন। এখন সভাপতি সাহেবের বক্তব্য, তার আগে